আজকে যেটা বলছিলাম যে শরীরটা অল্প একটু খারাপ থাকলেও মনটা খুব ভালো, এবং মানে আনন্দ লাগছে যে নীলাঞ্জন দার সাথে আজকে গল্প পাঠের সুযোগ পেয়েছি এক আসরে। তো আমার গল্পটা 1202 শব্দের, তো 2 শব্দ আশা করি সবাই বিবেচনা করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। গল্পের নাম বাহিরে বিপদ বহে। ঘরের বাইরে লোকটাকে রক্তমাখা দা হাতে ঘুরতে দেখে আর্তনাদ করে ওঠে কল্পনা। আলুথালু পায়ে ছুটতে ছুটতে 3 তলায় ওঠে। ঠাসা কারুকাজের মেহগনি কাঠের দরজাটা খোলাই ছিল। ঘরে পা রেখে দড়াম করে দরজাটা লাগিয়ে ওখানেই জ্ঞান হারায়। পরিবার থাকে এক ভবনে। দেশলাই বাক্সের ভেতরে ঠেসে ঠেসে কাঠি ভরে দেওয়ার মতো 16টা বাসা সাঁটানো হয়েছে। ফ্ল্যাট বাড়ির যুগ। ডেভেলপাররা বলে দিচ্ছে শহরে থাকতে হলে এভাবেই দাম দিয়ে কেনা বস্তিতে থাকতে হবে। ফ্ল্যাটের বাসিন্দার ঘরে চলছিল গায়ে হলুদের যজ্ঞ। ছাদে মঞ্চ আর শামিয়ানা লেগে গেছে। পুরো বাড়ির কিনার থেকে কিনারে ছুটোছুটি করছে মরিচ বাতির আলো, জ্বলছে আর নিভছে। সব ঠিক মতো কাজ করছে কিনা দেখে নিচ্ছে ডেকোরেটরের লোকজন। সন্ধে নাগাদ শুরু হবে মরিচবাতির আসল কারিশমা। বাড়ির সামনে দুটো আড়িয়া বাঁধা। ওদের জন্য মেজবানি মশলা বানিয়ে রেখেছে বাবুর্চি। গরু দুটোর হাত কয়েক হাতের মধ্যেই 4টে খাসি। ধোয়া ওঠা কাচ্চি না হলে মেহমানদারিতে কম পড়ে যায়। হাট থেকে কেনা 6টা 4 পেয়েকে একে একে শুইয়ে দা চালিয়ে জান কবজ করার কাজ সেরে নিয়েছে কসাই গোলাম আজম। মাংস কাটাকুটি বাকি ছিল বলে জবাই শেষে দা হাতে ঘুরছিল নিচে। তখনই গোলাম আজমকে দেখে ফেলে কল্পনা। জ্ঞান ফেরার পর কল্পনা দেখে তার উপর ঝুঁকে রয়েছে বাড়ির লোকজন। পড়ে উঠে বসে বিছানায়, বিস্ফারিত চোখে ফিসফিসিয়ে সবাইকে সাবধান করে বলে, বাইরে একটা অতিকায় দেহ ঘুরোঘুরি করছে, কেউ না যায়, বাইরে বিপদ। 9 বছরের কল্পনা একটা কসাইকে দেখে একটু ভয় পেতেই পারে। ঘটনাটা এমন স্বাভাবিক বলে ধরে নিচ্ছিল সবাই। কিন্তু রাতে গা কাঁপিয়ে জ্বর এলো কল্পনার। মাকে জড়িয়ে ধরে ও বারবার বলছিল, বাইরে যেও না, ঘরে থাকো। জ্বর নিয়ে নিজের ঘরে 3 দিন ছিল কল্পনা। বারান্দাতেও যায়নি, জানালার সামনেও দাঁড়ায়নি। সবাই ভাবলো জ্বরে মন খারাপ। সাপ্তাহিক ছুটি শেষে সকালে স্কুলে যেতে ঘুম থেকে ডাকতেই কল্পনা চুপ করে রইল। স্কুল ড্রেস পরে নাস্তা খেয়ে ব্যাগ পিঠে নেওয়া পর্যন্ত কেউ কিছু বুঝতে পারেনি। দরজা খুলে কল্পনাকে নিয়ে বের হতে গিয়ে যখন ওকে আড়ষ্ট দেখা গেল, তখনও কেউ জানে না কল্পনা একটু পর কি করতে যাচ্ছে। 3 তলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে যখন ভবনে বড় গেটটা খোলা দেখা গেল, শুরু হলো কল্পনার আর্তনাদ। আগেই দুবদা পা ফেলে ছুটে ঘরে ঢুকে হাঁপাতে শুরু করলো মেয়েটা। সবাই ভাবলো কল্পনা স্কুলে যেতে চায় না। তারপর দেখা গেল কল্পনা স্কুলে যেতে চায় না। তারপর দেখা গেল কল্পনা নিচে খেলতেও যেতে চায় না। ওর বন্ধুর বাড়িও যেতে চায় না, কারণ তাতে বাইরে যেতে হবে। কল্পনার বাবা মা ভাবলো বন্ধুরা সবাই যদি একসাথে কল্পনার সাথে দেখা করতে আসে তাহলে ওর ভালোই লাগবে। ক্লাসের 8-10 জনকে দাওয়াত তো দেওয়া হলো। কল্পনা খুশি ছিল বন্ধুরা আসবে জেনে। তারপর যখন ওরা একসাথে দরজা দিয়ে ঢুকে কল্পনার দিকে ছুটে গেল, ওর চেহারা তখন ফ্যাকাশে হয়ে গেল। এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে ফুপিয়ে উঠল। এভাবে আরো 2 মাস চলার পর কল্পনার বাবা মা ভাবলেন কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে এবার। মেয়েকে নেয়ার উপায় ছিল না বাইরে, তাই ডাক্তার সৃজনীকেই রাজি করাতে হলো। না, আর সৃজনী বসার ঘরে মুখোমুখি। আসলে সৃজনীর মুখোমুখি সোফায় বসে আছে কল্পনার মা। কল্পনা মায়ের পেছনে দাঁড়িয়ে উকি দিচ্ছে।
কল্পনার সাথে ভাব জমাতে কথার খেলায় মেতে উঠলেন সৃজনী। স্কুলে বাচ্চারা যেমন নাম দেশ ফুল ফল খেলে, তেমন করে সৃজনী 10টা শহরের নাম বলতে বললেন কল্পনাকে। তারপর ফুলের নাম, নাক চোখ মুখে হাত দিয়ে বলতে বললেন যা স্পর্শ করে আছে তার নাম কি। কল্পনা নিচু গলায় উত্তর দিতে দিতে আর চোখে সৃজনীকে দেখছিল। তারপর সোফাতে মায়ের গায়ে গা লাগিয়ে চেপে বসলো। কল্পনার চোখ পরখ করতে সহজ একটা পরীক্ষা করতে চাইলেন সৃজনী, আর তাতে ঘরের আলো নিভিয়ে দিতেই মাকে জড়িয়ে ধরলো কল্পনা। মেয়েকে অভয় দিয়ে কপালে চুমু দিলেন মা, যদিও নিজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা বোর্ডে বড় থেকে গুটি গুটি আকারে লেখা ইংরেজি এবিসিডি অক্ষরে আলো মেলে ধরেছেন সৃজনী। একটা চোখের ব্যান্ডেনা বার করলেন, ওটার একটা অংশ ঢাকা আর একটা খোলা। কল্পনার চোখের উপর সেটা ধরলেন ওর মা। শুরুতে একটু ছটপট করলেও অক্ষরগুলো ঠিক মতো পড়তে পারলো কল্পনা। ব্যান্ডেনা উল্টে দিয়ে আরেক চোখেও সে পরীক্ষা হলো, তাতেও এবার গড়গড় করে পড়ে গেল কল্পনা। ভয়ে সিটিয়ে থাকাটুকু বাদ দিয়ে এখন পর্যন্ত কল্পনাকে দারুণ বুদ্ধিদীপ্ত মনে হলো সৃজনীর। খেলায় খেলায় আরেকটা মজার পরীক্ষা করবেন ভেবে ভিআর হেডসেটটা হাতে নিলেন। কল্পনার মাকে দিয়ে ইশারা করলেন এটা মেয়েকে পরিয়ে দিতে। এরকম ডিভাইস কল্পনার একটা রয়েছে, আগে সে এতে খেলতো রোজ আর লাফিয়ে লাফিয়ে হাততালি দিত। সৃজনী ওর ভিআর হেডসেটে একটা ভিড় ঠাসা ট্রেনের বগি দৃশ্য রেখেছেন। খেলাটা হচ্ছে ওই ভিড় ঠেলে বেরিয়ে আসতে হবে। ডিভাইসটা পরিচিত বলেই হয়তো ওটা চোখে বেঁধে নিতে বাধা দিল না কল্পনা। ট্রেনের দৃশ্যটা চালু হওয়ার পর 30 সেকেন্ড চুপ ছিল। তারপর কল্পনার শ্বাসটা উঠলো যেন। ও হাঁপাতে লাগলো, দুহাত এলোপাথারি ভাসিয়ে ছুটতে লাগলো। সৃজনীর মনে হলো ও একই সাথে ভিড় ঠেলে বেরিয়ে আসতে চাইছে, আবার ভিআরটা খুলেও ফেলতে চাইছে। দ্রুত ভিডিওটা বন্ধ করে দিলেন সৃজনী। তার পরপরই কল্পনা শান্ত হয়ে এলো, তবে চোখে তখনও ভয় লেগে আছে। কিছু ওষুধ লিখে দিলেন সৃজনী, বললেন কল্পনাকে আগের মতো বারান্দায় যাওয়া সহজ করাতে হবে। ওকে বারান্দায় নিয়ে নিচে খুব পরিচিত কাউকে দাঁড়াতে হবে, খেলতে হবে, নিচ থেকে হাত নাড়তে হবে। এতে যাদের সে ভয় পায় না তারাই ঘরের বাইরে রয়েছে এমনটা ভাবা শুরু করবে ও। আবার 2 সপ্তাহ পর ফলো আপ করতে আসবেন জানালেন ডাক্তার সৃজনী। কল্পনার বাবা মায়ের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন আর কিছু হলে ফোনে বা ভিডিও কলে আমাকে পাবেন। কিন্তু কল্পনার কি হয়েছে? বাবা মা দুজনের মুখ শুকিয়ে গেছে। সৃজনী বললেন অ্যাগোরাফোবিয়া হলে এমন প্যানিক অ্যাটাক হয়, ওর লক্ষণগুলো অনেকটা তেমন, তবে এখনই বলছি না যে ওটাই হয়েছে। এটা শিশু মনে পাওয়া একটা সাময়িক শক হতে পারে, আর একটু বিশ্রাম আর যত্নে কেটে যাবে আশা করছি। সাইকিয়াট্রিস্টের কথা মতো কল্পনাকে বারান্দায় আনার চেষ্টা চলল বাড়িতে। নিচে ওর বাবা দাঁড়িয়ে থেকে হাত নাড়তেন। বন্ধুরা নিচে এসে হইচই করে সাইকেলের ঘন্টা বাজিয়ে পাড়াতে শোরগোল তুলে দিত। কল্পনাকে খেলতে ডাকতো। ডাক শুনে কল্পনা ঘর থেকে বারান্দায় মুখ বাড়িয়ে দিলেও পা ফেলতো না। মা বোঝানো শুরু করলেন বাইরে ভয় নেই কোনো। লাভ হলো না। কল্পনা ফ্যাকাশে মুখে মায়ের পেছনে গিয়ে মাকে 2 হাতে আঁকড়ে ধরতো। 2-4 দিন এমন চলার পর সৃজনীকে ফোনে জানালেন ওরা, আবার আসতে বললেন কল্পনাকে দেখার জন্য। এদিকে দেশের প্রথম কোভিড রোগী ধরা পড়েছে কিছুদিন আগে। দেশ জুড়ে চলাচল অবরুদ্ধ হওয়ার প্রস্তুতি। কেউ বলছে এর নাম লকডাউন, কেউ বলছে শাটডাউন, কেউ বলছে সবকিছুর পরিসর সীমিত হয়ে যাচ্ছে। সেই নিয়ে আরেক হট্টগোল এক একটা টক শোতে। সরকার হুঁশিয়ার করছে বাইরে যাওয়া চলবে না, সবকিছুতে আতঙ্ক মেখে গেল রাতারাতি। অজানা লকডাউন চলেও এলো। এসব বিধি নিষেধে কল্পনাদের বাড়ি আসা পিছিয়ে দিতে হলো সৃজনীকে।
ভয়ে লোকে এখন বাড়ির বাইরে রাস্তাতেও দাঁড়াচ্ছে না, কেউ কারো বাড়ি যাচ্ছে না। শোনা যাচ্ছে অনেকেই জানালা বন্ধ করে রাখছে যেন ভাইরাস বাতাসে ভেসে ঘরে হানা না দেয়। কেউ বুঝতে পারছে না এমন করে কতদিন চলবে। আদৌ কি ঘরেই থাকতে হবে সারা জীবন? ঘর থেকেই অফিস করছেন কল্পনার বাবা, কল্পনার মাও ঘরেই। আসলে পুরোটা শহরই গৃহবন্দী, রাস্তায় শুধু ভুখা কুকুরগুলো। টিভিতে প্রতিদিন আর সারাদিন করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যবিধি দেখিয়েই চলেছে, ফাঁকে ফাঁকে ঘর থেকে বের না হওয়ার হুঁশিয়ারি। এসব নিয়ে আরেক প্রস্ত অনিশ্চয়তার মুখে রয়েছেন কল্পনার বাবা মা। টিভি দেখতে দেখতে কথা বলছিলেন সেসব নিয়ে। কোন ফাঁকে কল্পনা এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে বাবার। কি মা? মেয়েকে কাছে টেনে নিলেন বাবা, কোলে বসালেন। কল্পনা টকিং টম পুতুলটা বুকে জড়িয়ে রেখেছে, ফিস ফিস করে বলল, বাবা বলেছিলাম না বাইরে যেতে নেই, বাইরে ভয়। দেখো টিভিতে ওরা তো তাই বলছে। বাবা মা দুজন দুজনের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালেন। টিভিতে তখন দেখাচ্ছে অতিকায় করোনা ভাইরাস গড়িয়ে গড়িয়ে চলছে রাস্তায়। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠল, ঘরে থাকুন, বাইরে বের হবেন না, বাইরে বিপদ। তাই শুনে কল্পনার হাতের টকিং টমও ফ্যাস ফেসে গলায় বলে উঠল, বাইরে বিপদ, বাইরে বিপদ। ধন্যবাদ। ধন্যবাদ আইরিন। আমি সুজাতা করকে বলবো গল্পটা নিয়ে প্রথম আলোচনার জন্য। সুজাতা কর। নমস্কার। গল্পটা শুনলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আইরিনের গল্প সোজা গিয়ে মনকে স্পর্শ করে। এত সুন্দর গল্প, এত সুন্দর গল্প, মনটা মানে কি বলবো, মানে এত ছুঁয়েছে, এত স্পর্শ করেছে গল্পটা আমাকে, যে আমি কিছু বলবার মতন অবস্থাতেই নেই। এত ভালো লাগলো আমার গল্পটা। আর তার সঙ্গে আমার নিজের ছোটবেলার একটা স্মৃতি ভেসে উঠলো। আমি একবার কালী পূজায় একজনের বাড়িতে গিয়ে পাঠা বলি দেখেছিলাম, তারপর থেকে আমি আর কোনোদিনও মাংস খেতে পারিনি। তো এই যে ছোটবেলায় যে একটা ছাপ ছেড়ে যায় এই সমস্ত নৃশংসতা, বিভৎসতা, এটার সঙ্গে আমি এত মানে নিজেকে যোগ করতে পারলাম, নিজের অনুভূতি দিয়ে ব্যাপারটাকে বিচার করতে পারলাম, যে আমার অসাধারণ একটা গল্প মনে হলো। খুব খুব ভালো লাগলো। আইরিন, তোমাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সুজাতা। আমি এবারে চিরঞ্জয় চক্রবর্তীকে বলবো যদি কিছু বলেন। চিরঞ্জয় চক্রবর্তী। গল্পটা শোনার পর কিছু বলার থাকে না, চুপচাপ বসে থাকা যারা। আইডিন সত্যি খুব ভালো একটি গল্প লিখেছে বা পড়েছে। আইডিনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনি আইডিনকে দিয়ে পড়িয়েছেন। গল্পটা এত সুন্দরভাবে লিখেছে বা পড়েওছে সুন্দর। প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা উপভোগ করেছি গল্পটা। গল্পটা নিয়ে এক্ষুনি কিছু বলা সম্ভব না, আমার একটু চুপচাপ বসে থাকার দরকার, ভাবার দরকার। যদি সুযোগ দেন আমি পরে আবার বলবো, কারণ মাথার মধ্যে ঘুরছে গল্পটা। এত সুন্দর লিখেছো, অনেক 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 ধন্যবাদ। এছাড়া আর কিছু বলার নেই আজকে। খুব ভালো, খুব ভালো। ভালো থাকবেন আইরিন, ভালো গল্প লিখবেন, আমাদের শোনাবেন। খুব ভালো লেগেছে। ধন্যবাদ চিরঞ্জয়। মৌসুমী রায়, অনুরোধ করব মৌসুমী রায়কে কিছু বলার জন্য। আইরিন সুলতানার বাহিরে বিপদ বহে গল্পটি নামকরণের মধ্যেও যেমন অভিনবত্ব পেলাম, বিষয়বস্তুতেও তাই। প্রথম থেকে শেষ অবধি আমাদের পাঠক বলবো না, শ্রোতাদের আকর্ষণ টান টান ধরে রেখেছেন। প্রচন্ড একটা উত্তেজনার মধ্যে আমরা অতিবাহিত করলাম। কি হয়েছে, কি হচ্ছে, আগামীতে কি হবে। আইরিন সেদিক থেকে সার্থক, সফল। ইঙ্গিতময়তা রয়ে গেছে শেষ অবধি। সৃজনী সাইকিয়াট্রিস্ট সৃজনী শুধু ইঙ্গিত করেছেন যে ওর অ্যাগোরাফোবিয়া বা প্যানিক অ্যাটাক হতে পারে। এক্স্যাক্টলি কিন্তু আমরা জানি না আসলে মেয়েটি ঠিক কি কারণে কল্পনার এই সমস্যাটি হয়েছিল। সে ঘাতককে দেখে তার শিশু মনে কোনো প্রভাব পড়েছিল, তাই সে বাইরে বেরোতে ভয় পাচ্ছে,
নাকি তার শৈশবে হওয়া কোনো দুর্ঘটনা যা তাকে বাইরের প্রকৃতিকে উপযুক্ত বলে মনে করছে না। তো সেটা কিন্তু আমরা শেষ অবধি জানি না। পাঠককে ভাববার জন্য সুবিস্তৃত পরিসর, খোলা মাঠ দিয়েছে আইরিন আমাদেরকে। আমরা আমাদের মতো করে নিজেদের কল্পনায় ভেবে নিচ্ছি, ভালো লাগছে, ভাবতে ভালো লাগছে। এবং সত্যিই তাই, ইনস্ট্যান্টলি এই গল্পের প্রতিক্রিয়া দেওয়া ভীষণ শক্ত। গল্পটা নিয়ে ভাবতে, মনের ভেতরে জারিয়ে জারিয়ে এটাকে উপভোগ করতেই ইচ্ছে করছে। পরিমিত ব্যবহার ভীষণ ভালো লেগেছে এবং খুব ব্রিস্ক মুভমেন্ট, গতিও খুব সুন্দর, খুব সুন্দরভাবে এগিয়ে গেছে। আর বেশ কিছু জিনিস, যে চাইল্ড সাইকোলজি নিয়ে ভাবনা চিন্তা, অবশ্যই আইরিন বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই গল্পটিকে নিয়ে এগিয়েছেন। ডাক্তারি কিছু পরিভাষা আমরা পেয়েছি এখানে এবং খুব যথাযথ, ভালো লাগলো। বাইরে বেরোনো নিয়ে এবং শেষ অব্দি বেশ কিছু জিনিস যেমন ইঙ্গিত করে গেছেন আইরিন, ছুঁয়ে গেছেন টকিং টম, যেটা আজকের দিনে প্রযুক্তির একটা অন্যতম অভিশাপ বললেই আমি মনে করি। কারণ বাচ্চারা এত বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ে টকিং টমের প্রতি, এবং প্রযুক্তির যারা অপব্যবহারকারী তারা সেই সুযোগটাও নিয়ে নিচ্ছেন টকিং টমকে দিয়ে নানা রকম তথ্য হাতিয়ে নেওয়া ছোটদের কাছ থেকে। আর আমরা অবচেতনে, অগোচরে, না বুঝে বড়রা ছোটদের হাতে সেই মারণাস্ত্র ধরনের জিনিসগুলো তুলে দিচ্ছি। তুলে না দিয়েও উপায় নেই, আমরাও খানিকটা হাতের পুতুলে পরিণত হয়েছি। ওদের অনলাইন ক্লাসেস থাকছে, সবসময় বাচ্চাদেরকে অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে লকডাউন সমস্ত কিছু মিলিয়ে যেন একটা দম বন্ধ সত্যিকারের মনে হচ্ছিল যে ওকে সেই ইকুইপমেন্টটা, ভিআর হেডসেট পরানোর পর ওর যে সেই ক্লস্ট্রোফোবিক একটা অ্যাটমসফিয়ার আইরিন ক্রিয়েট করেছেন। বাস্তবিক সমাজ পরিস্থিতি এবং পরিবেশ আমাদের ওপর এরকমই ভারী হয়ে চেপে বসে আছে। আদ্যন্ত সুখশ্রাব্য একটি গল্প, সুখপাঠ্য বলছি না, পড়া যেহেতু হয়নি। ভীষণ ভালো লেগেছে আইরিন, ধন্যবাদ তোমাকে, আর ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মৌসুমী। আমি এবারে অরিন্দম গোস্বামীকে অনুরোধ করব কিছু বলার জন্য। অরিন্দম গোস্বামী। ধন্যবাদ। আমরা শুনলাম বাহিরে বিপদ বহে, আইরিন সুলতানার লেখা। এখানে গল্পে মূলত একটি চরিত্র, কল্পনা, 9 বছরের একটি মেয়ে। কিন্তু কখন যেন একটা সিট বদল হয়ে যায়, কল্পনার জায়গায় আমরা যারা পাঠক বা শ্রোতা তারা বসে পড়ি। এবং যখন ধীরে ধীরে গল্প এগোয়, গল্প তো প্রায় 80% যে শরীর গল্পের, সেটা কল্পনার ওই গোলাম আজমের অতিকায় দা হাতে সেই দেখে তার যে ভাবনা, সেই ভাবনাটাই, সেই ফোবিয়া। তারপরে উনি শেষকালে করোনার প্রসঙ্গ এনেছেন। কিন্তু এই যে বাইরে বিপদ শুধু ওই বাইরে দা হাতে একজন বা করোনা বা ওই ছোট মেয়েটি এই জায়গায় থামে না। যে যেমন ভাবে দেখেছেন, যার যেরকম জীবনের অভিজ্ঞতা, গল্প শুনতে শুনতে আমাদের সেই বাইরের বিভিন্ন বিচিত্র বিপদ, তার আস্বাদ আমরা এক এক করে পেয়ে যাই। আমাদের বিভিন্ন রকমের যে বাইরেকে দূরে রাখতে চাওয়ার চেষ্টা, যেটা ওই 16খানা খোপ শহুরে বস্তি, তার 3 তলা, সেখানে আমাদের যে নিরাপত্তার সন্ধান এবং সেই নিরাপত্তার দুর্মূল্যতা, দুষ্প্রাপ্যতা, এই সবটাই আমাদের এই গল্প শুনতে শুনতে আমাদের মনকে অধিকার করে। এবং এই যে ফ্যাকাশে হয়ে যাওয়া, ফুঁপিয়ে কেঁদে ওঠা, এইটা উনি খুব সুকৌশলে ওই পাঠক বা শ্রোতা তাদের উপরে চাড়িয়ে দিতে পারেন। অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন উনি,
যেগুলো আমরা ব্যবহার সেরকম ভাবে করি না, কিন্তু এটা খুব ভালো লাগলো, একটা স্থানিক একটা রূপ গল্পের মধ্যে সেটা আমরা পেয়েছি। যেমন এই যে অতিকায় দেও, এইরকম একটা মরিচবাতি, হ্যাঁ, এইসব শব্দ উনি খুব একদম স্বতঃস্ফূর্ত ভাবে ব্যবহার করেছেন। এইগুলো হয়তো আমরা অন্য নামে ব্যবহার করতাম, বা অন্য নামে আমরা হয়তো এগুলো জানি। আর একটা খুব চিত্রকল্প খুব পছন্দ হয়েছে, ওই যে রাস্তায় কেউ নেই, মানুষজন নেই, শুধু ভুখা কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ভুখা কুকুর, এটাও আমরা ভুখা কুকুর বলি না, ঠিক, যাই হোক, কিন্তু এই ভুখা কুকুর ব্যাপারটা খুব স্পষ্ট হয়েছে আমাদের কাছে, যে বাইরে, এবং কুকুরের মধ্যে তো শুধু বিশ্বস্ততার ব্যাপার আছে তা নয়, তার সঙ্গে একটা আক্রমণ উদ্যত ভাবও একটা আছে। যেহেতু বাইরে ভয়, সেহেতু তার সঙ্গে এই ভাবটাও খুব সুন্দর গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে টকিং টমের যে ব্যবহার, যে ফিস ফিস করে বলছে বাইরে বিপদ, বাইরে বিপদ বহেতে একটু যেন বিপদ নান্দনিক ভাবে আড়াল হচ্ছে। এই বাইরে বিপদ ফিস ফিস করে বলাতে এই বিপদটা যেন আরো স্পষ্ট হচ্ছে, আমার এটুকু মনে হচ্ছে। বাইরে বিপদ বহে অনেকটা যেন কাব্যিক, অনেকটা বহে, যেহেতু আমরা ব্যবহার করি না সচরাচর কথোপকথনের কাছে, বহেতে একটু যেন রোমান্টিসাইজ করা হয়ে যাচ্ছে বিপদকে। কিন্তু ওই যে টকিং টমে যে ফিসফিসে বিপদ, সেই বিপদটা যেন একদম আমাদের বিপদের কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়ে দিচ্ছে। খুব ভালো লেগেছে কথা। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। আমরা এবারে পরবর্তী গল্পে চলে যাব। এবারে গল্প পাঠ করবেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। তার জন্য আলোচনা করবেন প্রথমে অমিত মুখোপাধ্যায়, 2 নম্বরে হচ্ছেন ইন্দ্রজিৎ ঘোষ, তারপর দীপারুণ ভট্টাচার্য, তারপর তারক রেজ, তারপর প্রগতি মাইতি। এই 5 জন পরপর আলোচনা করবেন। প্রথমে অমিত মুখোপাধ্যায়, তারপর ইন্দ্রজিৎ ঘোষ, দীপারুণ ভট্টাচার্য, তারক রেজ, প্রগতি মাইতি। আমি নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে অনুরোধ করব গল্প পাঠের জন্য। তবে বলে রাখছি যে এই 5 জন প্রথম গল্পটা নিয়েও কিছু বলতে পারেন যদি চান। নীলাঞ্জন চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আমার গল্পের শব্দ সংখ্যা আমি গুনিনি, হয়তো আপনার নির্ধারিত শব্দের মধ্যেই থাকবে, কি তার কমও হতে পারে, 2-1 বেশি হতে পারে। গল্পের নাম সহযাত্রী। ট্রেনে উঠল, একেবারে শেষ স্টেশন আমার গন্তব্য। প্রায় 1.5 ঘন্টার জার্নি। আজ রবিবার, সকাল 11টা। যে কামরাতে উঠেছি প্রায় ফাঁকাই, সবাই বসেছে, আমিও বসেছি। দরজার কাছে 2-4 জন কম বয়সী যুবক দাঁড়িয়ে আছে। কম বয়সের স্বভাবিকতায় সবসময় অস্থির ভাব পায়ের তলায় সরছে। চলন্ত ট্রেনে বসতে পেলে জানলার ধার আমার প্রিয়, এই প্রৌঢ়ত্ব। কিন্তু যে আসনে বসেছি সেখানে জানলার ধারে বসে আছেন এক ভদ্রলোক, স্থূলকায়, ধুতি পাঞ্জাবি, ছোটখাটো এক ভুঁড়ি। আমি বসেছি ঠিক তাঁরই পাশে। ভদ্রলোক আপন মনে বাইরের দিকে তাকিয়ে গুনগুন, গানটা হলো আমার সাধনা মিটিল। ট্রেন ছাড়লো। ভদ্রলোক গুনগুন থামিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কদ্দূর? আমি স্টেশনের নাম বললাম। সে তো শেষ স্টেশন। আমিও তাই, ওই স্টেশন। 2টো স্টেশন পেরিয়ে গেল ট্রেন। ভদ্রলোক বললেন, পরের স্টেশনে মশলা মুড়ি উঠবে। ছেলেটার একটা হাত
কনুই থেকে কাটা, এক হাতেই দারুণ মুড়ি মাখে। একেবারে ঠিক। পরের স্টেশনে মশলা মুড়ি, বেশ জনপ্রিয় ছেলেটা। কামরাতে যতজন যাত্রী ছিল অধিকাংশই মশলা মুড়ি কিনল। খটাখট খটাখট শব্দ, কৌটোর মধ্যে ক্রমাগত চামচে নাড়ার শব্দ। আমি নিলাম না, আমার পাশে জানলার ধারে ভদ্রলোক নিল। একটা স্টেশন চলে যাওয়ার পর ভদ্রলোক বললেন, এরপর উঠবে সোন পাপড়ি আর কচি শশা। ঠিক তাই। লোকটা কি ডেইলি প্যাসেঞ্জার? কিন্তু যারা রোজ একই ট্রেনে যায় তারা তো অফিস যাত্রী, ব্যবসায়ী, এরকম। এই ধরনের যাত্রীরা তো রবিবার বাড়িতে বসে ছুটি কাটে। পরের স্টেশনে ঠিকই দুজন হকার, সোনপাপড়ি, কচি শশা। অনেকে কিনলো, অনেকে কিনলো না। ভদ্রলোক সোনপাপড়ি নিলেন, শশাও, আমি কিছু না। এরপর এক একটা স্টেশন আর ভদ্রলোকের ঘোষণা। এরপর কি উঠবে জানেন? না, আমি তো জানি না। এরপর উঠবে হাঁড়ি আর শালপাতার পাটি নিয়ে রামুদার ঘুগনি। খুব ডিমান্ড মশাই, বাইরে আপনি কোথাও এরকম ঘুগনি পাবেন? তাই নাকি? হ্যাঁ, নেবেন নাকি এক বাটি? নেব। আমি আবার, আমার কথা শেষ হলো না, ট্রেন থামলো। খুব বেঁটে ও বয়স্ক একজন উঠলেন। মাথায় ঘুগনির হাঁড়ি, চাঁদির ওপর লাল বিড়েতে ছোট্ট জ্বলন্ত স্টোভ, তার উপর ঘুগনির হাঁড়ি, তার মানে গরম ঘুগনি। বুড়োর কাঁধে ক্যাম্বিসের ব্যাগে বাটি, শালপাতা। যাত্রীরা যেন সব ঝিমোচ্ছিল। বুড়োকে দেখে জেগে উঠল, রামুদা এদিকে, রামুদা আমরা তিনজন, তিনটে। পাশের ভদ্রলোক দুটো নিলেন। আমার দিকে চৌকো শালপাতার বাটি, উপচে পড়া ধোঁয়া ওঠা ঘুগনি বাড়িয়ে দিলেন। আমার জন্য আপনি নিন না মশাই, খেয়ে দেখুন, দারুণ টেস্ট। আমি নিলাম। সত্যি রামুদার ঘুগনির স্বাদ আলাদা। এরপর কোন হকার উঠবে? এর পরের স্টেশনটা ফাঁকা যাবে। তারপর তারপর ক্ষীরের পেঁড়া আর মতিচুর। মতিচুর আমার খুব প্রিয়। দুটো খাবারই খাসা। কোথায় লাগে মশাই আপনাদের কলকাতার গাঙ্গুরাম, বলরাম, বাঞ্ছারাম? টেস্ট করে দেখুন না। পরের স্টেশনে ভদ্রলোকের কথা দেখলাম ঠিকই, মতিচুর আর, তবে কিনা আজকাল মিষ্টি অনেক বয়স্ক মানুষই এড়িয়ে চলে, সুগারের সমস্যা। তাই কয়েকজনকে ছাড়া মিষ্টান্ন বিক্রেতা খুব বেশি জন খদ্দের পেল। যদিও আমি হাত মেরে ডাকলুম তাকে। আমি একটা মতিচুর কিনলুম আর ভদ্রলোকের জন্য নিলুম একটা পেঁড়া, একটা মতিচুর। আমার জন্য আবার কেন? আপনি যে আমাকে ঘুগনি খাওয়ালেন, তাই শোধবোধ, ওই আর কি। আমি হাসলাম। নিজের ছন্দে ছুটছে ট্রেন। পেরিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, ডোবা, ধান ক্ষেত, সরু মোরাম রাস্তা। রাস্তার ধারে একটা খেজুর গাছের ঠিক নিচে মোটর বাইকে এক যুবক কথা বলছে। দুটো বিনুনির এক যুবতী, পরনে সালোয়ার কামিজ, কাঁধে লেদার ব্যাগ। যুবক বোধহয় কোনো ঝক্কাস রসিকতা করেছে। যুবতী খুব হাসছে, খুব। এখন পরপর তিনটে স্টেশনে, বুঝলেন মশাই, কোনো হকার উঠবে। তারপর তারপর ঘটি গরম, ডালমুট আর চানাচুর মেশানো। আমার খুব পছন্দের জিনিস। প্রায় 20 মিনিট বাদে তাই উঠলো, ঘটি গরম। কাঁধে ঝোলালো কাঁচের চৌকো বাক্স, ডালমুট চানাচুর দেখা যাচ্ছে। নেবেন নাকি একটুনা? না ধন্যবাদ, আপনি দিন। ভদ্রলোক ঘটি গরম চিবোতে লাগলো। আমি বললাম, এরপর কোন হকারের আবির্ভাব হবে দাদা? এরপর? এটা কোন স্টেশন ছেড়ে গেল ট্রেন? দেখলুম যেন চন্দনপুর। চন্দনপুর পেরিয়ে গেছে। ঠোঙাটা শেষ করে চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দিয়ে ভদ্রলোক বললেন, এর পরের স্টেশনেই শুনবেন গান, শুধু গান। তাই নাকি? হ্যাঁ, এক অন্ধ মাঝবয়সী মানুষ রফি আর মুকেশের গান অসম্ভব ভালো গায়। পরের স্টেশনে ট্রেন থামলো, কয়েকজন যাত্রী নামলো, কয়েকজন উঠলো, আর উঠলো সেই অন্ধ গায়ক। পরনে মলিন ডোরা কাটা পায়জামা, হাকি হাফ শার্ট। তার হাত ধরে কামরার ভেতর দিকে নিয়ে আসছে
12-13 বছরের এক কিশোর, অন্ধ লোকটির হাতে হ্যান্ডমাইক। ও দামুদা, এদিকে আসবেন, রফি সাহেবের একটা গান গাইবেন। আসছি ভাই। দামুদা আমাদের সামনে এসে দাঁড়ালো। সেই কিশোর হাত ধরে এদিকে নিয়ে এলো। কি গান শুনবেন? পাশের গুফো সহযাত্রী হেসে জিজ্ঞেস করল। আপনি তো ডাকলেন, আপনি বলুন। তাহলে দামুদা রফির ওই গানটা শোনাতে হবে। কোনটা ভাই? আভি না যাও ছোড়কর এ দিল আভি, গাইছি ভাই। অন্ধ গায়কের মুখে নিঃশব্দ হাসি চাড়িয়ে গেল। তারপর শুরু হলো গান। ব্যাটারি চালিত মাইক্রোফোন, মিউজিক নেই, খালি গলা, তবু অপূর্ব। সুর তাল লয়ে কোনো ভুল নেই। সারা কামরা গম গম করছে। আমাদের যৌবনের গান শুনছি, সব যাত্রী শুনছে। একসময় শেষ হলো সেই গান। আমার পাশের ভদ্রলোক বললেন, আরো একটা, মুকেশের। বলুন বলুন ভাই, কোনটা? জানে কাহা গায়ে দিল। আহ, গাইছি ভাই। আপনার চাহিদা কতটা মেটাতে পারবো জানি না। গান গেয়ে ভিক্ষে করে তো খাই আমরা। না দামুদা, ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি এলাই না আমাদের স্টার গায়ক। শুরু হলো মুকেশ সাহেবের গাওয়া সেই বিখ্যাত গান। ভালো গাইলেন দামুদা, মন ভরে গেল। আমার সহযাত্রী 10 টাকার কয়েন বের করলেন, আমি 10 টাকার নোট। সব যাত্রী কিছু না কিছু দিল। গানের এমনই মহিমা। 2টো স্টেশন পরে গায়ক আর কিশোরটির প্ল্যাটফর্মে অবতরণ। এরপর উঠবে দুজন, ইলের পাটালি আর লক্ষ্মীর পাঁচালি, ভদ্রলোক বললেন। দেখলুম ঠিক তাই। এর পরের স্টেশনে পুরনো পত্রপত্রিকা বিক্রেতা, ওটাও মিলে গেল। একজন হকার হাঁকছিল, পুজো সংখ্যা, দেশ, আনন্দবাজার, আজকাল, ফ্যাশন সংখ্যা, নবকল্লোল। শেষ স্টেশন আসতে আর কতক্ষণ জিজ্ঞেস করলাম। ভদ্রলোক ঘড়ি দেখলেন, মিনিট 20। তার মধ্যে আর একজন হকারি উঠবে, লাইট ঝোলা পাখি নিয়ে, প্লাস্টিকের পাখি। বিক্রেতা বেশ মজার মজার কথা বলছি। একটা নীল পাখিকে শূন্যে ছুঁড়ে দিল। পাখিটা আশ্চর্য, পাখিটা গিয়ে বসলো এক যাত্রীর কাঁধে। হকারটি ছড়া কাটতে লাগলো, পিউ পিউ পিউ, ও নীল পাখি কদ্দূর যাবি, যেখানেই যাস তুই ছোলা জল পাবি। মাত্র 5 টাকা, মাত্র। নিয়ে যান বাবু মশাইরা, মা বোনেরা। এ পাখি হলো গিয়ে মেটারলিঙ্ক সাহেবের নীল পাখি। চমক লাগলো আমার। মেটারলিঙ্কের বিশ্ববিখ্যাত নাটক ব্লু বার্ড, নীল পাখি। এই হকার কিভাবে জানলো সেই আশ্চর্য লেখকের কথা? তার মানে এই ফেরিওয়ালা কি সাহিত্যের ছাত্র ছিল? চাকরি না পেয়ে প্লাস্টিকের নীল পাখি বিক্রি করছে চলন্ত ট্রেনে। পরের স্টেশনে অবতরণ নীল পাখিওয়ালা। শেষ স্টেশনে পৌঁছলো ট্রেন। যাত্রীরা নামলো, আমার সহযাত্রী নামলেন, আমিও। চলি দাদা। গোপের ফাঁকে ভদ্রলোক হাসলেন। এনজয় করলেন তো জার্নিটা? তা করলাম, কিন্তু একটা প্রশ্ন, বলুন না, আপনি কি রোজ এই ট্রেনে যাতায়াত করেন? তা না হলে কোন স্টেশনে কোন ফেরিওয়ালা এরকম ঠিকঠাক বলে দিচ্ছেন কিভাবে? রোজ রোজ যাতায়াত করি না তো, শুধু একদিন এই ট্রেনটাতে, রবিবার। রিটার্ন টিকিট কাটা আছে, আবার ওপাশের প্ল্যাটফর্মে ওই গাড়িটাতে ফিরে যাবে। কোনো গন্তব্য নেই আপনার? না, শুধু যাওয়া আর আসা। রিটায়ার্ড লোক, সারা হপ্তাহ বাড়িতে বন্দি থাকি, গিন্নির মুখঝামটা খাই, অপেক্ষা করি রবিবারে। বাড়িতে বলি পেনশন অ্যাসোসিয়েশনের মিটিং। তারপর প্রতি রবিবারই 10টা নাগাদ এই ট্রেনটাতে উঠি। তারপর আবার এই শেষ স্টেশনে নেমে ফিরতি ট্রেনে ফিরে যাই। আসার সময় একরকম হকারের দল, কে কোন স্টেশনে উঠবে নামবে আমার মুখস্থ। আবার ফেরার সময় অন্য একদল হকার ট্রেনে ওঠে আর নামে। একটা ম্যাপের মতন মশাই, ম্যাপ। আসা যাওয়ার 2টো ম্যাপই আমার মুখস্থ। আচ্ছা চলি, নমস্কার। ওই যে ডাউন ট্রেন ছাড়বে, ছাড়বে করছে। নমস্কার। ধন্যবাদ নীলাঞ্জন চট্টোপাধ্যায়। আমি অমিতকে বলবো গল্পটা নিয়ে আলোচনার জন্য। অমিত মুখোপাধ্যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গল্পটার নাম সহযাত্রী। শুনলাম মানে শুধু শুনলাম বললে ভুল হবে। মানে
শ্রোতা হিসেবে আমার মনে হচ্ছিল সহযাত্রীর সংখ্যা আরো বেড়ে গেল আর কি, আমাকে নিজেকেও সহযাত্রী মনে হচ্ছিল। তো এত প্রথমেই একটা কথা আমি না বলে পারছি, সেটা হচ্ছে পাঠ। এত অসাধারণ পাঠ হয়েছে নীলাঞ্জনদার আজকে এই গল্পটা, যে এটা গল্পটা কিন্তু সত্যি আরেকটা মাত্রা দিয়েছে, এটা পরে ভুলে যাব বলে নিলাম আগে। যে মানে আমি যেন প্রায় ট্রেনের শব্দও শুনতে পাচ্ছিলাম, এরকম একটা মনে হচ্ছিল যে স্টেশন আসছে, উঠছে, নামছে। এটা বলার শৈলীটা আমার এত ভালো লেগেছে, মানে এই গল্পের জন্য আদর্শ, বলারটা সুন্দরভাবে যেন মিলে গেছে বিষয় এবং পাঠ দুটো। আচ্ছা, এবার গল্পে আসি। সহযাত্রী গল্পটা আমি প্রথমত ভাবছিলাম যে এই গল্পটা নজরবিন্দুটা কোথায়, এতদিন ধরে নীলাঞ্জনদা লিখছেন, গল্পটা তো থই পাচ্ছি না আমি তো একটা যাত্রা করছি, গল্পটার মধ্যে থেকে কোনো একটা জায়গায় কিছু একটা জায়গায় ধাক্কা থাকবে। আমি আইরিন সুলতানার গল্প নিয়ে বলবো, সেই গল্প মানে মতন সেই রকম একটা থাকবে যে গল্পটা গল্পের বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আমি দেখছি গল্পটা চলছে এবং গল্পটা যেন আবর্তিত হচ্ছে একটা মানে একটা ছন্দবদ্ধ পথে, যেভাবে রেল চলে তার মধ্যে কোনো চমক নেই। আর ভাষা কি অসাধারণ ভাষা, ছোট ছোট বাক্য, অত্যন্ত পরিচিত শব্দ, কোথাও কোনো ভাষার কারিকুরি নেই, এবং এই কারিকুরি নেই বলে কিন্তু চলমানতাটা, গল্পের যে বিষয়ে চলমানতাটা আরো বেশি বহমান হচ্ছে, সেটা বারবারই বোঝা যাচ্ছিল। এবং সেটা খুব মানে মুগ্ধ করে রাখছিল যে এইরকম একজন সহযাত্রী, তার চোখ দিয়ে পুরো আবহটা, এই যে তার সঙ্গে যারা উঠছে শুধু না, যারা কিনছে, যারা কথা বলছে, তাদের সংলাপটা, এই পুরো যে পরিবেশটা তৈরি হচ্ছে, তাতে এটা কিন্তু একটা পৌনপৌনিকতাও আছে এর মধ্যে, যেমন নতুনত্ব আছে, পৌনপৌনিকতাও আছে। তাহলে এর থেকে বেরিয়ে কোথায় যেতে চাইছেন? এবং গল্পটা যখন শেষ হচ্ছে তখন একটা জিনিস আমি বুঝতে পারছি যে একটা মানুষ, সেই মানুষটার কথা বলতে চাইছেন লেখক, যে মানুষটা একটা গোটা জীবন কাটিয়েছে, তারপরে সে অবসর নিয়েছে, অবসর নেওয়ার পরেও তার একটা জীবন আছে এবং সেই জীবনটাকে সে উপভোগ করছে। এই যে মানুষের একটা চরিত্র, যে একই ধরনের সময়, একই ধরনের জীবন, একই ভূখণ্ডে আমরা যাপন করছি, কিন্তু প্রত্যেকে জানে না কিভাবে জীবনটা যাপন করতে হয়। এই একটা মানুষ যে অবসরের পরেও সে নিজেকে ওইভাবে তাজা রেখেছে, নিজে উপায় বার করে রেখেছে, এবং সে প্রতিটি মুহূর্ত, প্রতিটি লগ্ন, প্রতিটি মানুষ, প্রতিটি তার যে পণ্য, সেগুলোকে সে উপভোগ করছে। এটি একটি আদ্যন্ত জীবনকে উপভোগ করার গল্প। এই যে ভদ্রলোকের চোখ দিয়ে শেষ উনি বলছেন, যেন 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 ওই এই যে মানে কি বলবো অভিযাত্রা, এই অভিযাত্রাটা যেন উনি কিন্তু একটা দায় নিয়েছিলেন একজন যেন মানে গাইড হিসেবে। কেমন লাগলো এই যে এই ধরনের যে বাক্যটা, তার মানে তো হচ্ছে উনি কিন্তু, ওনার তো দরকার ছিল না যে প্রতিটা ক্ষেত্রে এতগুলো কথা বলার। কথাটা বলছেন এই কারণে, ওনার যে ভালো লাগাটা, এই যে জীবনের যে রসগুলো, সেইগুলোকে পাইয়ে দেওয়াটা, মানে একজন যে শুধুমাত্র একজন অনুভবী মানুষ তাই নয়, তিনি কিন্তু সেই যে রসাস্বাদনটা, সেটা কিন্তু চালিয়ে দিতে চান অন্যদের মধ্যেও। মানে সেই অর্থে তিনিও কিন্তু একজন মানে ওই যেটা পণ্য বিক্রেতা তাদের মতন, ইনি হচ্ছেন ভাব বিক্রেতা, ইনি হচ্ছেন জীবন দর্শনটা শেখাচ্ছেন। এর মাধ্যমে লেখকও যেন পাঠককে জীবন দর্শনটা শেখাচ্ছেন, যে মানুষ দেখো জীবনটা কিন্তু জীবনের মতোই আছে, তার থেকে তুমি কতটা রস নিতে পারো, তার সাথে তুমি কতটা বোঝাপড়া করে তাকে তুমি কতটা উপভোগ্য করে তুলতে পারো। সেই একটা অসাধারণ লাগলো যে এই গল্পটা, গোটা গল্পটাই কিন্তু গল্প। এই গল্পের মধ্যে আলাদা করে যদি কোথাও কোনো অংশ কিছু খুঁজতে যাই, এই সার্বিকতাটা, এই যে সামূহিকতাটা, এই গল্পটা এইটাই খুব বৈশিষ্ট্যপূর্ণ। এবং এই একটা এরকম একটা সময় এই জিনিসটা খুব দরকার হয়ে পড়েছে, যে প্রত্যেকটা মানুষ যেন তার মতো করে জীবন রস খুঁজে নেবার উপায় বার করে নিতে পারে। আমার খুবই ভালো লেগেছে গল্পটা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু আইরিন সুলতানার গল্প নিয়ে দুটো কথা বলবো। আমার যেটা মনে হয়েছে, আইরিন সুলতানার গল্প বাহিরে বিপদ বহে, বিভিন্ন আলোচনা হয়েছে। আমার যেটা মত সেটা হচ্ছে, এই যে বাড়িতে বিপদ বহে বলে উনি বলছেন, এতে আমাদের অরিন্দমদা বলেছেন যে এর মধ্যে খানিকটা কাব্যিকতা আছে, নিশ্চয়ই আছে, কাব্যিকতা আছে, রোমান্টিকতা আছে, কিন্তু আমার মনে হয়েছে এর সাথে কিন্তু ব্যঙ্গও আছে। এই যে ব্যঙ্গটা কি, ব্যঙ্গটা হচ্ছে যে উনি যে গল্পটা লিখেছেন, আমার সেটা সবচেয়ে আকর্ষণ করেছে এইটাই, উনি মানে নীলাঞ্জনার গল্পের ঠিক বিপরীতে গোটা গল্পটার আয়োজন করেছেন একটা বাচ্চা মেয়েকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে, এবং ওই যে একটা মানে বদ্ধ যে
একটা সীমিত পরিসর, তার মধ্যে যে এই যে চাপটা তৈরি হচ্ছে শিশুর মনে, সেটা সেই কারণে সে কিন্তু ওই বিপদটা বুঝতে পারছে না। সে ওই যে দৃশ্যটা ওটাকে শেষ মনে করছে এবং তার যে অভিঘাত সেটা সামলাতে পারছে না, তার বোধ বুদ্ধি দিয়ে সামলাতে পারছে না। এই গল্পটা তৈরি করছেন এত সময় ধরে, কিন্তু ওনার আসল উদ্দেশ্য হচ্ছে গল্পটা শেষে পৌঁছে যাওয়া। আমরা যেটা বলি, আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাসও করি, যে আমাদের গল্প হচ্ছে একটা খেলনার মতন। গল্পটা যখন শেষ হবে আমরা খেলনাটা তখনই দিই বাচ্চাদের, যে খেলনাটা হচ্ছে ভুলিয়ে রাখার জিনিস। একটা বাচ্চা সে অস্থির, সে দুরন্ত, সে ধূর্ত, সে হয়তো কান্নাকাটি করছে, সবকিছু থেকে ভুলিয়ে রাখার জন্য খেলনা। গল্পও কিন্তু একটা খেলনা, যে খেলনা বড়দের খেলনা, যেই গল্পটা ছলে আমি এমন একটা কিছু বলবো যে কথাটা আমি বলতে চাই, তাই জন্য আমি এত পরিশ্রম করে শব্দের পর শব্দ গেঁথে অতটা পৌঁছেছি। আইরিনও কিন্তু সেই এই গল্প তাই করেছেন, এতটা আয়োজন করে সেই জায়গায় পৌঁছেছেন যেখান থেকে উনি গল্প থেকে ছিটকে বেরিয়ে গেছেন। যে গল্পটা হচ্ছে যে এই যে শিশু, তাকে তুমি মনে করছো শিশু, কিন্তু এই বাইরে যে বিপদটা তৈরি হচ্ছে সেই বিপদটা কিন্তু তা আমাদের বোধের এতটাই বাইরে। আমরা যা দেখছি, যা শুনছি, যা বলা হচ্ছে, সেটা কিন্তু শিশুর কাছে ওই যে দৃশ্য আমাদের কাছে ওই দৃশ্যেরই মতন। সেই দৃশ্যের ওই শিশুটির কাছে যে অভিঘাত, আজকে আপামর জনতার কাছে কিন্তু একটা বড় অভিঘাত। সেখানে উনি এই যে মানে করোনার প্রতি অনেক কথা বলে অনেকে অনেক কিছু লিখছেন, কিন্তু না বলে উনি কিন্তু একটা জিনিস পাঠিয়ে দিলেন বাইরের জগতে, যে দেখো ওই যে মানে অস্ত্র হাতে যে ঘাতক, তার কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছে, তিনি যে বার্তা পৌঁছে দিচ্ছেন শিশুকে, এই যে করোনা নামক যে বিরাট একটা জটিল আবর্ত তৈরি হচ্ছে, তার মধ্যে অনেক কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা আবদ্ধ হচ্ছি। এই যে সবাই ভেতরে থাকবে, সবাই শ্বাসরোধী অবস্থায় থাকবে, এটা তো স্বাভাবিক নয়। এই স্বাভাবিকতার বাইরে থেকে আমাকে স্বাভাবিকতা থেকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে। এইখানে কিন্তু আমরাও ওই রকমই অসহায় হয়ে যাচ্ছি। এই কথাটা বলবার জন্য এতটা বড় গল্প বলেছেন। এখানে শেষটা হচ্ছে গোটা গল্পের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যখন গল্পটা গল্পের থেকে বেরিয়ে যাচ্ছে। এই কথাটা এইভাবে বলার জন্য আমি অত্যন্ত ওনাকে কি বলবো, অভিনন্দন জানাই, যে এইরকম গল্পই তো আমরা চাইবো, যে আজকে এইরকম পরিসরে আমরা তো সত্যিই পুরো বুঝতে পারি না, এবং এত এত পরস্পর বিরোধী কথা আমরা 2 বছরে শুনেছি। যদি কেউ পেছনে কাগজগুলো পড়ে, বিশেষজ্ঞদের লেখা পড়ে, ডাক্তারদের লেখা পড়ে, মাথা তার খারাপ হয়ে যাবে। আমরা কিছুটা পড়েছি, এই সময় ডায়েরি লিখেছি আমি, এই সময় একটা বড় দীর্ঘ 45 পর্ব ধরে আমি জানি, আমার মনে হচ্ছিল যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো এই যে জায়গাটা পৌঁছে দিয়েছেন গল্পের মাধ্যমে, একটা সার্থক গল্পের মাধ্যমে আইরিন, সেটা আমার অভিনন্দনযোগ্য মনে হয়েছে। এইটাই আমার বলার। ধন্যবাদ অমিত। আমি এবারে ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ ঘোষ, কিছু বলার জন্য। আজকের সেশনটা আমার মনে হয় বেশ মজার হয়েছে, তার কারণ দুটো গল্প পরস্পরের পরিপূরক। কিরকম? নীলাঞ্জন তার গল্প একদম, এখানে প্লট বলতে কিছু নেই, অনাটকীয়, অথচ এবং নীলাঞ্জন তার সাধারণত লেখায় বিভিন্ন চরিত্রের এত বর্ণনা করেন নাই, যে পোশাকের বর্ণনা, শরীরের বর্ণনা, দেখতে কেমন বর্ণনা থাকে না, এই গল্পে রেখেছেন। এবং এই সংলাপও চলেছে দুজনের মধ্যে, কিন্তু সেই সংলাপের মধ্যেও কোনো নাটকীয়তা নেই। কি হবে কি না হবে, কি কোন হকার পরে উঠবে, এ নিয়ে কোন রকম উত্তেজনা থাকে না। কিন্তু এই না গল্পের মধ্যে দিয়ে শেষে যে জায়গাটা দাঁড়ায়, যেখানে নামকরণটাকে সঙ্গে নিতে হবে, যে সহযাত্রীরা কে। আপাতভাবে সহযাত্রী গল্পকথকে যার সঙ্গে দেখা হলো, তার একটা আখ্যান আছে, তার একটা রিটায়ার্ড লাইফ, সে ফিরে টিরে যায়, কিন্তু সেসবগুলো বাদ দিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যার সঙ্গে দেখা হলো, তার সহযাত্রী এরা সবাই এই হকারগুলো যারা উঠছেন। তো সেই হিসেবে এই সহযাত্রীর নামটাকে এক থেকে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। আমার মনে হচ্ছে সেটাই গল্পের একটা মজা, যেটা আইরিনের গল্পেও আছে একই রকম ভাবে। সেখানেও একটি বাচ্চা মেয়ের ওই মানুষের রোগটা হয়, যে মানসিক রোগে মানুষ বাইরে যেতে ভয় পায়, সেটাই একজনের থেকে আবার সবার হয়ে যায়, সমস্ত জনজাতির বা পৃথিবীরও বলা যেতে পারে। কেবল পার্থক্যটা ওই জায়গাতেই ছিল, যখন একজনের রোগ হয় তখন বাকিজন সুস্থ বলে
যার রোগ হয়েছে তাকে অবিন্যস্ত মনে হয়, কিন্তু সে বৈধতা পায় না, মিসফিট হয়ে থাকে। কিন্তু যখন লকডাউনের ব্যাপারটা হলো, তখন যেন এই বাইরে না যাওয়াটা একটা বৈধতা পেল, এবং বাকি সকলের ক্লস্ট্রোফোবিয়া হওয়ার বদলে 11 ফোবিয়া হয়ে গেল, উল্টোটা হলো। আর ওই যে আমার যেটা মনে হয়েছে, এই যে এরকম একটা গল্পের মধ্যে এরকম একটা কাব্যিক নাম কেন এলো, বাহিরে বিপদ বহে, তো ওটা ভাবতে ভাবতে মনে হলো যে আসলে ওই যে একটা অনুপ্রাস তৈরি হলো বয়ের, একটা সুষম ছন্দ। এই ছন্দে বোধ হয় ওই যে বৈধতা পেল, সকলে বাইরে যাচ্ছে না, বাইরে যাওয়ার ব্যাপারে ভীত হচ্ছে, সেটাও একটা মানসিক রোগ, কিন্তু সেটা একটা বৈধতা পেয়ে গেল, রোগ বললে আর কেউ মানছে না। তো ওই দুটো গল্প, আইডিনের গল্প, সেখানে একটা গ্র্যান্ডার আছে, জমজমাট প্লট আছে, উত্তেজনা আছে, অনেক সময় মনে হচ্ছে না এই ওয়েব সিরিজের মতো একটা ব্যাপার ঘটছে। উল্টো দিকে নীলাঞ্জনদার গল্পে তার উল্টো দিকে দাঁড়িয়ে কিচ্ছু নেই প্রায়, কিন্তু দুটো গল্পই ওই জায়গাতে পৌঁছয়, নামকরণে একজনের থেকে শুরু হয়ে গল্পটা অনেকের মধ্যে ছড়িয়ে যায়, সহযাত্রীত্ব আর এইখানে এই অ্যাগোরাফোবিত্ব। ধন্যবাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমি এবারে দীপারুণকে বলবো কিছু বলার জন্য। দীপারুণ ভট্টাচার্য। হ্যাঁ, প্রথমে নীলাঞ্জনদার গল্পটা নিয়ে বলি, সহযাত্রী। তো আমি অনেক আগে হুসেন সাহেবের একটা ছবি দেখতে গেছিলাম এক গ্যালারিতে। একজন আর্ট ক্রিটিক, এক ভদ্রলোক ছিলেন। আমি দেখলাম বিরাট একটা ক্যানভাসের মধ্যে অল্প কিছু ফিগার টিগার আঁকা আছে, আর বাকিটা পুরোটাই ফাঁকা। তো আমি ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে এরকম একটা এত বড় একটা ক্যানভাসের মধ্যে এরকম ছোট ছোট দুটো ফিগার, 4টে ফিগার আঁকার দরকার। উনি বললেন যে মাঝে মাঝে একটু শ্বাস নেওয়ারও তো জায়গা আছে। তো আমার মনে হলো যে এই সহযাত্রী গল্পটা একটা শ্বাস নেওয়ার জায়গা। তিনি যে একটা প্রচন্ড ব্যস্ততার মধ্যে হয়তো জীবন কাটিয়েছেন, যখন তার অবসর হয়েছে, তো তার একটা শ্বাস নেওয়ার জায়গা হচ্ছে ওই রবিবার, যেখানে তিনি যাচ্ছেন, এবং সেই জিনিসটা তিনি প্রতি রবিবার গিয়ে মানে যাত্রা করছেন তাই নয়, যাত্রার প্রত্যেকটা জিনিস যতটুকু তিনি পারছেন সেটাকে উপভোগ করছেন, যেটা অমিতবাবু বলার চেষ্টা করেছেন, যে যেটুকু পাচ্ছেন সেটাকে উপভোগ করছেন। তো সময়ের সাথে সাথে মানুষের অনেক রকম পরিবেশ পরিস্থিতির ফলে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস কমে 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 আসে। থেকেও সে যদি উপভোগ করতে চায়, তাহলে তার কাছে উপভোগ করার জিনিস থাকে। তো এইটাই একটা দেখানো, যেটা আগের অন্যরাও বলার চেষ্টা করেছেন, যে একটা যখন জার্নিটা চলছিল তখন মনে হচ্ছিল যে কি হবে কি হবে, এরপরে আচ্ছা তাহলে কি কোনো একটা চমক দেবেন গল্পকার, যেমন একটা কিছু মিললো না, বা শেষ পর্যন্ত একটা কিছু বলবেন, সেরকম কিছু হলো না। যেটা হলো সেটা হচ্ছে যে জীবনটা ওই স্বাভাবিকভাবেই চললো, কিন্তু তার মধ্যে দিয়েও যতই স্বাভাবিক, যতই একটা গতে বাঁধা হোক না কেন, যদি কেউ চায় তার মধ্যে থেকে যে আনন্দটা বার করে নিতে পারে, এটাই আমার মনে হলো এই গল্পের মূল উপজীব্য বিষয়। আর আইরিন সুলতানার যে গল্পটা বাহিরে বিপদ বহে, সেটার মধ্যে আমি এরকম ভাবে দেখছিলাম ব্যাপারটাকে, যে দুটো জিনিস, একটা হচ্ছে একটি বাচ্চা মেয়ের তার একটা সমস্যার ব্যাপার, আর আরেকটি হচ্ছে সমষ্টিগত ভাবে আমাদের একটি সমস্যার ব্যাপার, যেটা করোনাই হোক বা যাই হোক, আমরা ঠিক ওটাকে বুঝতে পারছি না। এট দ্য সেম টাইম আমরা ওই বাচ্চাটার একটা সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু যে এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি না। তো সেইখানে ওই একজন মানুষের সমস্যা একটা সমষ্টিগত সমস্যার সঙ্গে যেন মিলে যাচ্ছে, যেখানে অনেক সময় বাচ্চাদের এই ধরনের সমস্যা উপেক্ষা করা হয়, যে ও কিছু না বলে উপেক্ষা করা হয়। সেখানে এমন একটা সমস্যা আমরা সামগ্রিক জীবনেও দেখছি, যেখানে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, সবকিছু হয়তো উপেক্ষাযোগ্য নয়, হয়তো আরেকটু চিন্তা করা দরকার, হয়তো আরেকটু ভাবা উচিত। তো এইরকম জায়গায় যে একটা ব্যক্তিগত সমস্যা এবং একটা সামগ্রিক সমস্যা একসঙ্গে কোথাও যেন মিলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে
যে এটাই আইরিন সুলতানার গল্পের একটা উঠে এসেছে আমার কাছে যেরকম ভাবে। দুটো গল্প আজকে খুব অত্যন্ত সুন্দর গল্প শুনলাম। আইরিন সুলতানা এবং নীলাঞ্জন চট্টোপাধ্যায় দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এটুকু বললাম। ধন্যবাদ দীপারুণ। আমি এবারে তারক রেজের কাছে যাব, উনি যদি কিছু বলেন। তারক রেজ। বেশ কিছুদিন বাদে দুটো অসাধারণ গল্প শুনলাম, দুটোই সত্যি একটা অন্য জায়গায় নিয়ে গেল। নীলাঞ্জনের গল্পতে যেরকম সাধারণভাবে একটা ট্রেনের যাত্রা, যেন মনে হচ্ছিল একটা সাধারণ স্মুথ একটা জার্নি, কিন্তু তার মধ্যে থেকে যে একটা জীবন দর্শনকে আবিষ্কার করা যায় সত্যি আছে। এবং সেই কথাটা মনে পড়লো, শুধু যাওয়া আসা, শুধু চোখের জলে ভাষা, এই যে ইয়েটা দর্শনটা, সেই দর্শনটা কিন্তু নীলাঞ্জনের গল্পে খুব সুন্দরভাবে এবং কখনো এটাই ঠিক কথা যে আমরা কিন্তু সবসময় ভাবছিলাম বোধহয় একটা জায়গায় গিয়ে পৌঁছে একটা অদ্ভুত জার্ক দিয়ে দেবে, কিন্তু না, পরে মনে হলো গল্পটা যখন শেষ হলো যে ওর থেকে অনেক মূল্যবান জিনিস আমরা পেয়ে গেছি। গল্পটার আসল জায়গাটা জীবনকে দেখা, জীবনকে নতুন করে ভাবা, একটা সাধারণ প্ল্যাটফর্ম, এই কম্পার্টমেন্টের ভেতরে মানুষের যাওয়া আসা, হকারদের ওঠা নামা, এই সমস্ত বিষয়টার মধ্যে দিয়ে একটা অদ্ভুত চালচিত্র তৈরি হয়েছে। নিরঞ্জনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। এর গল্প শুনলাম আমরা আইরিনের গল্প। আইরিনের গল্প আমার খুবই ভালো লেগেছে, অন্যরকম গল্প, একটা সাইকোলজি বেশ একটা গল্প। যখন মেয়েটার মধ্যে এই সাইকোলজিটা, এই মানসিক একটা পরিবর্তন তৈরি হয়েছিল, কোন একটা দৃশ্য দেখে একটা ট্রমা তৈরি হয়েছিল, আস্তে আস্তে দেখা গেল সেই যে বিপদটা একসময় ছিল ঘরের ভেতরে, ঘরের বাইরে ছিল অনেক নিরাপদ, তাই বন্ধু বান্ধবরা এসে ওর সঙ্গে খেলাধুলো করতো, সেই বিপদটাই কিন্তু পরে চলে এলো বাইরে, ভেতরে এসে গেল নিরাপত্তা। তা এই যে সমস্ত প্রথমে যেটা খুব বিশেষভাবে ছিল, পরে সেটা সামগ্রিক ভাবে হয়ে গেল। এই গল্পের এই চলনটা আমার খুব ভালো লেগেছে। আইরিনকে ধন্যবাদ, ভালো গল্পের জন্য। ধন্যবাদ তারক রেজ। আমি এবারে প্রগতি মাইতিকে অনুরোধ করব কিছু বলার জন্য। প্রগতি মাইতি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। অমিত মুখোপাধ্যায় এত সুন্দর আলোচনা করেছেন, তারপরে ইন্দ্রজিৎ কিংবা দীপারুণ, তারক রেজ, নতুন করে কিছু বলার থাকে না। তবে এটা আমি তারকদার সঙ্গে একমত যে বহুদিন পর দুটো খুব ভালো গল্প শুনলাম, সহযাত্রী এবং বাইরে বিপদ পথে। নীলাঞ্জনদার এই ধরনের গল্প এই প্রথম শুনলাম আর কি। এত সুন্দর গল্প, আমার সেই গল্প খুব টানে যে গল্পের অভিনবত্ব আছে। আজকাল বেশিরভাগ গল্পই থোড়বড়ি খারাপ, কোনো নতুনত্ব নেই আর কি। কিন্তু অদ্ভুত, আজকে দুটো গল্পেই বিষয়বস্তু, অভিনবত্ব, এটা চমকে দেওয়ার মতো। প্রথম কথা হচ্ছে এই যে সহযাত্রী, একটা লোক সে অবসর নেওয়ার পর তার একটা অদ্ভুত পথ বেছে নিয়েছেন এবং আমাদের প্রতিনিয়ত গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠককে বা শ্রোতাকে টেনে নিয়ে যাওয়া, এটা করার মধ্যে একটা মুন্সিয়ানা প্রয়োজন এবং যেটা 100% সফল হয়েছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়, 100% সফল হয়েছেন। ঠিক তেমনি ভাবেই আইরিনও একটা অদ্ভুত মনস্তত্ত্বের উপরে হলেও আজকে তার সামাজিক যে অবস্থান আজকে আমাদের, সেখান থেকে অদ্ভুত একটা ছবি তুলে ধরেছেন আর কি। তবে আমার একটাই শুধু বলার, নীলাঞ্জনদাকে একটা শব্দ আমার 2-3 বার উনি ব্যবহার করেছেন, যেটা আমার কানে বেজেছে, যেটা না বলে পারলাম না, সেটা হচ্ছে অবতরণ। অবতরণ করলেন এই শব্দটা। অমিত বলেছে যে যে ধরনের ভাষা বা শব্দ নীলাঞ্জনদা ব্যবহার করেছেন,
কিন্তু এই শব্দটা মনে হয় পরিবর্তন করার প্রয়োজন। এটা আমার কানে বেজেছে। যেভাবে উনি গল্পটা চলতি ভাষায়, কথ্য ভাষায় লিখেছেন, এই অবতরণ শব্দটা আমার কানে কিন্তু বারবার বেজেছে। এটা আমি বললাম। আর অনেকদিন পর দুটো খুব অভিনব বিষয়ের উপরে গল্প শুনলাম। এর রেসটা থেকে যাবে অনেকক্ষণ। দুজন গল্পকারকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ প্রগতি মাইতি। আমাদের আসরে আজকে নতুন আচ্ছা, দুজন আমি হ্যাঁ, আমি নিশ্চয়ই। আমি একটা কথা বলবো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রগতিকে বলছি, সেটা হচ্ছে যে অবতরণ করলেন, কিন্তু আমি বলি আমি অবতরণ দিয়ে শেষ করেছি, অর্থাৎ নাউন দিয়ে শেষ করেছি, ভার্ব দিয়ে কিন্তু শেষ করি। তারপরে হকারের অবতরণ। হ্যাঁ, অবতরণ শব্দটা একটু প্রাচীন গন্ধি হতে পারে, কিন্তু আমার ধারণা বোধহয় আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শব্দটা ব্যবহার করেছি, এইটুকুই বলা। আমার কানে বেজেছে, কানকে তো আমি আর কি বলতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের আসলে দুজন নতুন এসছেন, শুভশ্রী সাহা, পারমিতা মণ্ডল। শুভশ্রী সাহা দুটো মেসেজ করেছেন দেখলাম। পারমিতা মণ্ডল, যদি দুজনের কেউ একজন বলেন বা দুজনেই যদি কিছু বলেন তাহলে বলতে পারেন আর কি। পারমিতা মণ্ডল কিছু যদি বলেন। আমি শুভশ্রী। আমার আজকে যারা আছেন, আমি তো প্রগতিদাকে খুব অনেকদিন ধরে চিনি, আর তপনদাকে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করবার জন্য, গল্প শোনার জন্য। আর যে দুজন গল্প পড়েছেন, নীলাঞ্জনদা আমার প্রণাম নেবেন। আমার দুজনের গল্পই ভীষণ ভালো লেগেছে, কিন্তু নীলাঞ্জনদার গল্পটা না আমার কোথায় যেন একটা ভাসিয়ে নিয়ে গেল, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। যেটা তারকবাবু বললেন যে মানে রবীন্দ্রনাথের সেই গান, কোথায় যেন একটা অদ্ভুত স্পিরিচুয়ালিটি পেলাম, যে জীবনটা যেন একটা ট্রেনের মতন, সবাই আমরা কখন কে কোন, আর অতি সম্প্রতি বহুজনকে হারিয়েওছি। হ্যাঁ, মানে মৃত্যু দেখেছি, যেহেতু আমার স্বামী মানে চিকিৎসক, এটাও একটা মনে পড়ে গেল, করোনাও শুনছি, সব মিলিয়ে একটা অদ্ভুত ফিলিং হলো। সেটা আমি না লিখে আর পারলাম না, যে এই যে হারানোটা, ঠিক মানে আগের দিনও জানি না যে তিনি অসুস্থ হবেন বা তার দুদিন বাদেই তিনি চলে যাবেন। এই যেন আমার একটা অদ্ভুত লাগলো, যে আমাদের ট্রেনের মতো জীবন। হ্যাঁ, আর উনি এত সুন্দর বিন্যাস, যে বুঝতে পারছি না, মানে উনি এত প্রাজ্ঞ মানুষ, স্যার বলবো না দাদা বলবো, সবই হৃদয়ের ডাক। তাই বলছি যে আমার আন্তরিক মানে প্রণাম জানবেন। আর আইরিন, তুমি আমার থেকে ছোটই হবে, তোমার লেখা এত ভালো, আর প্রত্যেকটা জায়গায় মানে খুব সায়েন্টিফিক অ্যাপ্রোচে গল্পটি লেখা হয়েছে, এবং শেষে যে এইভাবে একটা বাঁক নিবে, সেই বাঁকে যে আমি আমাদের জীবনকেই আবার পাবো, এই যে রিলেট করাটা ভীষণ অভিনব লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আবার নীলাঞ্জনদাকে আমার মানে প্রণাম জানাই, ভীষণ ভালো লেগেছে আমার এই গল্পটি পড়ে, মানে সত্যি বলছি চোখে জল চলে এলো, মানে বহুদিন বাদে, মানে ভীষণ ভালো লাগলো। এই যে নির্লিপ্ততা, শেষ লাইন উনি বলছেন আমার কোথাও যাবার ছিল না, এটা যে কত বড় দামি কথা, আমরা যাবার জন্যই ছুটে বেড়াই সবকিছু, মানে তারপর অবসর জীবনের পর কতজন কত দামি দামি কত কিছু করেন, কিন্তু ওই ভদ্রলোক শুধু যাতায়াত করছেন, মানুষকে দেখছেন, এই যে সঙ্গ, এই কোম্পানি, এই যে মানে সাধারণ কোম্পানিগুলো আমরা এনজয় করতে পারি, কিন্তু আমরা তাদের দিকে ফিরেও হয়তো তাকাই না, তাই না? আমরা কি ব্যস্ত, উঠছি নামছি, আমার ডেস্টিনেশনটাই আমার কাছে প্রিয়, আর বাকি কোনো কিছু কোনো দিকে তাকাই না। এই জায়গাতে আপনি আমাকে ভীষণ আঘাত করেছেন। আমার আবারও মানে তপনদাকে এবং সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, এবং বলতে মতামত দেওয়ার জন্য, ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ শুভশ্রী সাহা। পারমিতা কিছু বলবেন কি? হ্যাঁ স্যার, প্রথমেই তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটি আসরে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
তো আজকে প্রথম আমি এই ফোন গল্পের আসরে এসেছি। আমার ধৃষ্টতা নেই নীলাঞ্জন স্যার এবং আইরিন সুলতানাদির গল্প নিয়ে কিছু বলার, কারণ আমি খুবই নতুন একদম লেখালেখির চেষ্টা করছি। কিন্তু খুব ভালো লাগলো শুভশ্রীদির সাথে আমি একদম একমত। প্রথমে নীলাঞ্জন স্যারের গল্পটি আমি মানে খুঁজছিলাম যে কি উনি বলতে চাইছেন, কারণ একটা এমন জার্নি উনি দেখিয়েছেন গল্পটির মধ্যে দিয়ে, যেন মনে হচ্ছিল আমি মানে জার্নি করছি ওই যাত্রীর সঙ্গে। পুরো একটা খুব সুন্দর চিত্র উনি তুলে ধরেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে যেটা উনি দেখিয়েছেন সেখানে খুব একটা চমক লেগে গেল যে সত্যি তো আমরা মানে পুরো জীবন আমরা কত ব্যস্ততার মধ্যে কাটাই, কিন্তু যখন রিটায়ার্ড হয়ে যায় কোনো মানুষ তখন হয়তো নিজের জীবনটাকে বাঁচার জন্য একটা কিছু খোঁজেন। তো অন্য কিছু নয়, পুরো যে জার্নিটা উনি দেখিয়েছেন সেটা আসলে আমাদের সবাইকারই আমার মনে হয় যে বাঁচা উচিত, এইভাবেই বাঁচা উচিত, নিজের জন্য একটু সময় বের করা উচিত। তো খুব ভালো লাগলো, ভীষণ ভাবে এনজয় করেছি আমি গল্পটা। এবং শুভশ্রীদি যেটা বললেন যে শেষকালে যে আমার কোথায় যাওয়ার নেই, আমি নিজেও মানে রিলেট করলাম নিজের সাথে, কারণ আমি নিজেও মাঝে মাঝে একা থাকি, বাচ্চাকে নিয়ে, হাজবেন্ড বাইরে থাকে, নিজেই চলে যাই ফুচকা খেতে, এই সেই, মানে আমার খুব ভালো লাগে এগুলো, তো নিজেও খানিকটা রিলেট করলাম। এটা হলো নীলাঞ্জন স্যারের গল্পটার বিষয়ে। এবং আইরিন সুলতানাদির যে গল্পটি, এটাও আমার খুব ভালো লেগেছে। আমি মানে ওই যেটা একটা ফাঁকা জায়গা উনি রেখে দিয়েছেন যে সবাই নিজের নিজের মতন করে বুঝে নিক যে ওই মেয়েটির কি হয়েছে না হয়েছে, এবং উনি পাঠ করেছেন, যেটা সব থেকে বড় কথা, উনি পাঠ করেছেন খুব সুন্দর, এত সুন্দর, যেখানে যেরকম ভাবে বলা উচিত সেরকম ভাবে পাঠ করেছেন। ভীষণ ভালো লেগেছে আমার দুটি গল্পই। আজকে এই ফোন গল্পের আসরে প্রথম এসে আমার দারুণ অভিজ্ঞতা হলো। সবাইকে আমার অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, এইটুকুই। ধন্যবাদ পারমিতা। আর কেউ যদি কিছু বলেন কোনো গল্প নিয়ে তাহলে বলতে পারেন। তপনদা, হ্যাঁ, আমি কি একটু আইরিনকে একটা কথা বলতে হ্যাঁ, পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমি আইরিনকে যেটা বলতে চাচ্ছি যে এই করোনাকালীন অবস্থা নিয়ে আমরা বেশ কয়েকটি গল্প শুনেছি, কিন্তু আইরিন শেষের কয়েকটা লাইনে যেভাবে পরিস্থিতিকে তুলে ধরেছে, যেভাবে একটা দমচাপা পরিস্থিতি যেটার সাইকোলজিক্যাল এফেক্ট ভয়ঙ্কর, সেই যে ব্যাপারটা তুলে ধরেছে সেটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এটার জন্য আমি নতুন করে আইরিনকে আবার একবার অভিনন্দন জানাচ্ছি। এইটুকুই। ধন্যবাদ সুজাতা। আর যদি কেউ কিছু বলেন বলতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে আমাদের অনুষ্ঠান আমরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।